নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান। এই সময়ে এই মুহূর্তকে আপনাদের পরিচিতি নতুন করে দিতে হবে এমন কিছু না, কারণ আপনারা জানেন এই মুহূর্তটি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। এই সময় এই মুহূর্ত তাঁদের জন্য যারা সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, সুন্দর জীবনযাপনের পথে হাঁটতে চান। শুধুমাত্র এই নয় যে আমি ক্রনিক ডিজিজে ভুগছি তার জন্য আমাকে এনবিপির হাত ধরতে হবে, এনবিপি ঠিক তাই নয়। এনবিপি সুস্থ মানুষকে করছে আয়ুর্বেদের হাত ধরে, শুধু তাই নয়, মানুষের কাছাকাছি এনবিপি পৌঁছে যাচ্ছে। মানুষকে রোগমুক্ত করার দায়বদ্ধতা নিয়ে এনবিপি এগিয়ে চলেছে লাগাতার এত বছর ধরে, একটি কারণে যাতে মানুষ সুস্থ থাকেন। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের ওপর ভরসা বাড়ে। এনবিপির হাত ধরে আজকে মানুষ আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রকে ভরসা করছে, বেঁচে আছে এবং অবশ্যই নির্ভরশীলতার জায়গা তৈরি হয়েছে। বিভিন্ন বিষয়ের ওপর আমরা আলোচনায় থাকি, তো আজকেও নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা এগোবো, এবং তা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ অর্থাৎ সিকেডি। এই সমস্যা নিয়ে আমরা বিস্তারিতভাবে আজকে আলোচনা করব, এর কারণ, এর থেকে বেরিয়ে আসার রাস্তা, এবং সবথেকে বড় কথা এনবিপির হাত ধরে, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরে আমরা কী করে বেরিয়ে আসবো। আর আমরা আমাদের মাঝখানে যাকে এই মুহূর্তে পেয়েছি সরাসরি আমাদের অনুষ্ঠানে হটসিটে, যার হাত ধরে আজকে এনবিপি এই জায়গায় পৌঁছেছে বলা যেতে পারে, তিনি তো আছেনই এবং স্বনামধন্য বাকি আয়ুর্বেদিক চিকিৎসকরাও রয়েছেন, এবং তিনি পুরোধায় তিনি এই চিন্তাভাবনা নিয়ে এগিয়েছিলেন যে এনবিপি একটা সময় মানুষের ভরসার জায়গা তৈরি হবে, এবং হয়েছে। অবশ্যই আমাদের সঙ্গে সরাসরি হটসিটে রয়েছেন একদম ডিরেক্টর অফ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বিনোদ শর্মা। অনেক অনেক স্বাগত ডক্টর শর্মাকে। আর একদম রয়েছেন ডক্টর শর্মা, যখন রয়েছেন না কাছ থেকে তো আমরা বিস্তারিতভাবে জানবই। সরাসরি আপনারা রয়েছেন লাইভ অনুষ্ঠানে। যারা সিকেডির সমস্যায় ভুগছেন অবশ্যই তারা ফোন তো করবেনই, বা তাদের পরিবারের সদস্যরা। এছাড়া অন্যান্য সমস্যায় যারা ভুগছেন তারা ফোন করুন আমাদের ফোন নাম্বারে 6292242341 এবং 6292242342 দুটি ফোন নাম্বার যাচ্ছে সরাসরি কথা বলার জন্য, অবশ্যই ফোন করতে পারেন। ডক্টর শর্মা, সেদিনকে আমরা তো অনলাইনে থ্রু স্কাইপে কথা হয়েছে আপনার সাথে আমার, এবং খুব সুন্দর আপনি বিস্তারিতভাবে বোঝাচ্ছিলেন। আমি পরবর্তীকালেও আফটার দ্য প্রোগ্রাম আমি বলছিলাম যে একটা মানুষকে বোঝাতে গেলে আম পাবলিক যাকে বলি আমরা, তাদের ভাষায় বোঝাতে হবে। আপনি যেটা সেভাবে সেদিনকে বোঝাচ্ছিলেন, তো সিকেডির সমস্যাটা মানুষের কাছে ক্রনিক কিডনি ডিজিজ হিসেবে আসে না, তাদের কাছে একটা উপসর্গ হিসেবে আসে। তো প্রথমেই বলবো রোগটি কী, আগে আমরা একটু জানবো। দেখুন, একদম সঠিক জায়গা থেকে আপনি স্টার্ট করলেন। কারণটা হচ্ছে কি, মোস্ট অফলি যে নর্মাল যে পাবলিকরা রয়েছে তারা কিন্তু বোঝে না, প্যানিক হয়ে যায় যদি ডাক্তারবাবু আপনাকে বলে দেয় কি আপনার কিডনি খারাপ হচ্ছে বা আপনার কিডনিটা বাড়ছে। তারা কিন্তু বোঝে না কি আমার কিডনিটা আবার কী ইউরিয়াটা, কেন আমার কিডনিটা কাজ করছে না, আর কেন আমার কিডনিটা খারাপ হলো। আর সব জায়গা আজকে আমরা এই যে অ্যাওয়ারনেস যে প্রোগ্রামগুলো হয়, অ্যাওয়ারনেস প্রোগ্রাম মধ্যে এই মাধ্যমে এইটাই বোঝানো হয় কি আপনার রোগটাকে কত সরল ভাষায় আপনাকে বোঝাবো আর সরল ভাষায় চিকিৎসাটা করব, ঠিক না? এটাই হচ্ছে এনবিপি প্রথম টার্গেট। তো যেটা আমরা বলি কি আজকে দেখুন সিকেডি যে আমাদের টপিকটা আছে, তো সিকেডি ফুল ফর্মটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। তার মানে এটা ক্রনিক মানে হয়ে গেল পুরনো, যদি কিডনি ডিজিজ হয়ে থাকে সেটা হচ্ছে সিকেডি। এবার কেন পুরনো সময়ই আমাদেরকে ধরা পড়ে, কারণটা হচ্ছে কি দেখুন আর্লি স্টেজের মধ্যে না কেউ পেশেন্ট বুঝতে পারে না কি আমার প্রবলেমটা কিডনিতে প্রবলেম করছে। কীরকম, ধরুন আপনি আজকে পেচ্ছাপ করছেন, পেচ্ছাপ করার সময় আপনার পেচ্ছাপের কালারটা কিন্তু চেঞ্জেস দেখতে পাচ্ছেন, বা পেচ্ছাপ করার সময় আপনার দেখবেন সেখানে আপনার স্পাম যদি লিকেজ হয়ে থাকে, বা পেচ্ছাপের সঙ্গে কোনো রকম বারবার আপনার ইউটিআই হয়ে থাকে, মানে ইউরিন ইনফেকশন হয়ে থাকে, যার ফলে দেখবেন আপনার না ওয়েট রিডিউস হচ্ছে, বা আপনার শরীরের মধ্যে ইচিং চালু হচ্ছে। আপনি ভাবছেন অ্যালার্জি আছে, আপনি অ্যালার্জি ওষুধ খাচ্ছেন, কিন্তু এই ইচিংটা কেন ইচিং আসছে, ডিউ টু আপনার কিডনির সমস্যার জন্য। তো সাধারণ ভাষায় যদি আপনাকে বোঝানোর চেষ্টা করি, তো আপনাকে বলবো কি এটাই নয় কি পেন কিলার খেয়েই আপনার কিডনিটা খারাপ হয়। যেটা আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে যে আপনি প্রেশারের ওষুধটা খান, সুগারের ওষুধটা খান, থাইরয়েডের ওষুধটা খান, তো এই তিনটে একটা কমন এরকম ডিজিজ আছে যেখানে আপনারা ওষুধ খাওয়ার পর আপনার যে ইম্পর্টেন্ট যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলো গিয়ে আজকে না কালকে, কাল না পরশু কিন্তু আপনার অর্গানগুলোর পরে একটা ব্যাড ইফেক্ট হয়। তো প্রথম আজকে আমরা জানবো কি কিডনি ফাংশনটা কী, কিডনি দেখতে কেমন হয়, কি তাদের কাজ, একদম ইজি ওয়েতে, যাতে নর্মাল ভাষায় মানে একটা সাধারণ পাবলিক জানতে পারে কি আমার সত্যিই কিডনির সমস্যাটা আসছে। এটা আমরা খুব ইজি সরল করে দেবো। কী করবো, প্রথম দেখুন আমাদের শরীরের মধ্যে কিডনি দুটো দিয়েছে ভগবান, একটা লেফট হচ্ছে একটা রাইট হচ্ছে। দুটো কিডনিতে আমরা যে জল খাই
জল খাবার পর তাকেও কাজ করে ফিল্টারে কাজ, মানে একটা ছাঁকুনির মতন কাজ করে। ফিল্টার করে দেওয়ার পর যে ওয়েস্টেজ পার্ট আছে সেই ওয়েস্টেজ পার্টটাকে ইউরিনের সঙ্গে বার করে দেয়, আর যেই ভালো পার্ট আছে সেটা আমাদের ব্লাডের মধ্যে মিশে যায়। এবার আপনার যখনই কাজ করতে স্লো হয়ে যায় বা কাজ করতে যদি বন্ধ করে দেয়, তখন কী হয়, ওয়েস্টেজ পার্টটা আমার ব্লাডের মধ্যে মিশে গেল। তো ব্লাডের মধ্যে যখন মিশে গেল তখন কী হলো, আপনার শরীরের মধ্যে ইনফেকশনটা বেড়ে গেল। তো শরীরে যখন আপনার ইনফেকশনটা বেড়ে গেল তখন কী হলো, আপনার এইরকমই প্যারামিটার যে ব্লাড রিপোর্ট আছে, যেটা ইউরিয়া হলো, ক্রিয়েটিনাইন হলো, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো ফ্ল্যাকচুয়েট করতে চালু করে দেয়, মানে এগুলো বাড়তে চালু হয়ে যায়। আর যার পরে আপনার হিমোগ্লোবিনটা কমতে থাকে। অবশ্যই হিমোগ্লোবিন কমবে, কারণ কি রক্তের মধ্যে আপনার ওয়েস্টেজ পার্টগুলো মিশে গেছে। তো এই জায়গাতে এসে আমার মনে হয় না একটা পাবলিক ভালো হতে পেরেছে, ঠিক আছে। লাস্টে ওদেরকে আমরা দেখেছি যারা ওরা কিডনি ট্রান্সপ্লান্ট করতে হয়েছে বা তারা ডায়ালিসিস করতে পৌঁছে গেছে, কিন্তু দেখুন আর্লি স্টেজের মধ্যে দরকারই পড়ে না আপনার কি কিডনি ট্রান্সপ্লান্ট করব বা কিডনির জন্য আমি ডায়ালিসিস করব। আপনার চিকিৎসা আছে, চিকিৎসা করেও কিন্তু কিডনির সমস্যাকে পুরোপুরি সম্পূর্ণভাবে ভালো করা যায়। একদম। আমরা আসবো, একটা ফোন নিয়ে আসছে, আমাদের বন্ধু রয়েছেন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বিনয় জানা, পূর্ব মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। যদিও টপিকটা এটা কিডনির ব্যাপার, আমি একটু চোখের ব্যাপারে জানতে চাইছি। এটা আমার চোখে, বাম চোখে ছানি পড়েছে, যেটা ডাক্তার আমাকে রিপোর্ট দেখে বললো যে বাম চোখে 60% আর ডান চোখটা এখন কম আছে মোটামুটি, এটা অপারেশন করতে হবে। আমি 2 জায়গায় দেখিয়েছিলাম ডক্টর, একটা চৈতন্যপুরে দেখেছিলাম হলদিয়াতে আর একটা সরকারি হসপিটালে। তো আমি আয়ুর্বেদিকে কোনো কি ট্রিটমেন্ট আছে যে ছানি কাটানোর জন্য, এটা আমি। আচ্ছা দেখুন, আজকে আমাদের টপিক কিডনি নিয়ে আছে, সেটা নয় যে আপনি কিডনির সমস্যার জন্যই ফোন করবেন। আপনার চোখের সমস্যা রয়েছে, আপনি চোখের সমস্যার জন্য করতে পারেন। এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মানে মানুষকে বোঝানোর জন্য এই প্রোগ্রামগুলো হয়। আর এর মাধ্যমে এটা নয় কি আমি এর রিলেটেডই ফোন করব, আপনার জন্যই আমরা আছি, ঠিক আছে। আর আমরা মানে সাধারণ পাবলিকের পাশে দাঁড়াতে চাই, যে কারণের জন্য আপনি যে ভালো একটা প্রশ্ন করলেন কি চোখে যে ছানি পড়ে গেছে, যেখানে ডাক্তারবাবু আপনাকে বলেছে অপারেশন করতে, সেখানে আমি কি অপারেশন করব? দেখুন আপনাকে বলবো, যখন আপনার ছানি পুরো পেকে গেছে, ঠিক আছে, যখন আপনি চোখ থেকে একদম আর দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, নষ্ট হয়ে গেছে, তখন আর কিছু করা যাবে না, তখন তো শেষ হয়ে গেছে। তো দেখুন যেটা হবে না সেটা করা যায় না, সেটা আমরা কোনো রকম হেলিভাবে কোনো কথা বলি না এখানে। তো সেটা যেটা হবে সেটা বলবো। যেটা আপনি বললেন কি আমার 60% একটা চোখের মধ্যে রয়েছে আর একটা চোখের মধ্যে 25% রয়েছে, তার মানে আপনি এখন 40% আর একটা চোখের মধ্যে 75% আপনার ভালো আছে। তো এখান থেকে আমরা কী করে রিকভারি করব, সেটা হচ্ছে আসল উপায়। দেখুন ছানি করার পর অনেক পাবলিক আছে, অনেক পেশেন্ট আছে যারা অপারেশন করার পর দ্বিতীয়বার অপারেশন করেছে, দ্বিতীয় না তৃতীয়বার অপারেশন করেছে, ঠিক আছে। তো কতবার আপনি অপারেশন করবেন? তার উপায় কি, কেন আমার চোখে ছানি পড়ছে, তার চিকিৎসাটা করান, তার সাথে সাথে জানুন কি কেন আমার এটা হলো, যাতে ভবিষ্যতে এই জিনিসটা না হয়। তো আয়ুর্বেদ মধ্যে এইরকম কোনো ডিজিজ নয় যার চিকিৎসা নেই, সব ধরনের রোগের জন্য চিকিৎসা আছে। হ্যাঁ, যখন আপনার ফিনিশ হয়ে গেল তখন তার কিছু করার নেই। আজকে রুগী যদি মারা যায়, ঠিক আছে, তো তাকে আপনি কী করে দাঁড় করাবেন? এটা অসম্ভব ব্যাপার। তো আপনার চোখের মধ্যে যদি 40% 75% আপনার চোখ ঠিক আছে, তো সেখানে আপনি ঠিক করতে পারেন। ভবিষ্যতে আপনার এই চোখটা জন্য কোনো রকম সার্জারি করতে হবে না। আমি একটা কথা অবশ্যই বলবো ডক্টর শর্মার সঙ্গে প্রোগ্রাম করে, যে ওনার কথার সঙ্গে একটা শব্দ অবশ্যই যায়, সেটা হচ্ছে কোনো রকম মিথ্যে আশ্বাসের সঙ্গে উনি জড়িতও না, মিথ্যে আশ্বাসের সঙ্গে উনি বিশ্বাসও করেন না এটা। যার জন্য উনি বললেন যেই জায়গাটা একেবারেই মানে গন কেস, সেটা কখনোই উনি আশ্বাস দেবেন না। না, যেটা হওয়ার আছে ডেফিনিট করে সেটা হবে, আপনি সুস্থ হবেন যদি সেই পার্সেন্টেজটা উনি যেটা বললেন সেই পর্যন্ত আপনার চোখ ঠিক থাকে। তো এনবিপি আয়ুর্বেদ কিন্তু সব কিছুর জন্য, মনে করে দেখুন অনুষ্ঠানের শুরুতে আমি বলেছি যে সিকেরির অনুষ্ঠান, বাট যে কোনো সমস্যা নিয়ে আপনারা ফোন করতে পারেন, কারণ অনুষ্ঠানটা সুস্থ থাকার অনুষ্ঠান। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বলছি নীলিমা সিং, মুর্শিদাবাদ নিমতিত থেকে। হ্যাঁ, কে বলছেন, নাম কি? নীলিমা। বলুন। হ্যাঁ, বলছি যে কি আমার বয়স 63 বছর, তো আমার কোলেস্ট্রল হয়েছে, ফ্যাটি লিভার হয়েছে, কি করবো ডাক্তারবাবু? কোলেস্ট্রল হয়েছে, ফ্যাটি লিভার হয়েছে, যে ডাক্তারবাবু আপনাকে রিপোর্ট করিয়েছিলেন তাকে আপনি প্রশ্ন করেননি কি কী করবো? শুনছেন আমার কথাগুলো? ওষুধ দিয়েছে ডাক্তারবাবু, আগেরটা খেয়েছি, এবার আরো পাওয়ারের ওষুধ দিয়েছে। এটার জন্য আপনাকে জিজ্ঞেস করলাম কি এটাই হচ্ছে এদের চিকিৎসা। আপনাকে ওষুধ দিল, কাজ হচ্ছে না, পাওয়ারটা বাড়িয়ে দিল, তার মানেটা কি? আমি এতদিন ধরে যে ওষুধ খেলাম তাহলে কি আমি টাকাটা নষ্ট করলাম? ঠিক না? আপনি সবসময় জানুন কি আমার কোলেস্ট্রলটা কেন বাড়ছে, আমার যে ফ্যাটি লিভারটা রয়েছে কেন ওটা বেড়ে যাচ্ছে,
ঠিক আছে, আগামী দিন এই যে কোলেস্ট্রলটা বেড়ে যাওয়া, ফ্যাটি লিভারটা বেড়ে যাওয়া, একবার নেই বহুবার আমরা বলেছি এই ধরনের যে সিমটমসগুলো যে দেখা যায় বা এরকম যে বাড়ছে, তার মানে আপনার শরীরের মধ্যে বড় রোগগুলো করার চেষ্টা করছে শরীরের মধ্যে। আজকে কোলেস্ট্রল আর লিভার নিয়ে আপনি চিন্তা করছেন, আগামী দিন কিন্তু দেখবেন আপনার কিন্তু গলব্লাডারের পাথর হতে পারে। কারণটা হচ্ছে কি, পাথরটা যেটা হয় এটা কোলেস্ট্রল লেভেলটা যখন বেড়ে যায় তখনই ওটা পাথরের রূপটা নিয়ে নেয়। তো আপনাকে আমি একটা কথা বলবো কি, আপনি এই সব ওষুধ উপরে নির্ভর না করে প্রপার একদম অথেন্টিক আপনি আয়ুর্বেদা নিয়ে চিকিৎসাটা করুন, যেটা আমাদের মুর্শিদাবাদে চেম্বার আছে, বহরমপুরে, আর আগামীকালই চেম্বার রয়েছে, ডক্টর হালদার থাকবেন সেখানে। আপনার কাছে যদি রিপোর্ট করে থাকেন, পুরনো যে রিপোর্টগুলো রয়েছে সেই রিপোর্টগুলো নিয়ে এসে দেখা করুন, আর উনি যা যা কথা বলবেন সেই কথাগুলো মেনে চলুন। আফটার ট্রিটমেন্ট আবার রিপোর্ট করান, পাওয়ার বাড়াতে হবে না, ওষুধ কমাতে হবে, এটা কথা বলে দিলাম। একদমই তাই। আমি যেহেতু বহরমপুর মেনশন করেছেন ডক্টর শর্মা, আমি একটু বলে দিই, আগামীকাল বহরমপুর তো চেম্বার রয়েছেই, ডক্টর এ হালদার থাকছেন। আর আগামীকাল 31 মে কিন্তু মালদাতেও চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকছেন। 31 মে বর্ধমান চেম্বারে ডক্টর বি শর্মা থাকছেন স্বয়ং নিজে। 31 মে কাকদ্বীপে চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 1 জুন কৃষ্ণনগরে চেম্বার করছেন ডক্টর এ হালদার। 1 জুন কোচবিহার থাকছেন ডক্টর এস ঘোষাল। 1 জুন দুর্গাপুর থাকছেন ডক্টর এস ভাদুরী। 3 জুন হেরিয়ায় থাকছেন ডক্টর এ হালদার। 4 জুন মেচেদায় থাকছেন ডক্টর বি শর্মা নিজে। 7 জুন শিলিগুড়ি থাকছেন ডক্টর এস ঘোষাল। 7 জুন আসানসোল থাকছেন ডক্টর বি শর্মা। 7 জুন হলদিয়ায় থাকছেন ডক্টর এ হালদার। 8 জুন 8ই জুন গঙ্গারামপুর চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 8 জুন শিলচর থাকছেন ডক্টর এস ভাদুরী। 8 জুন বোলপুর থাকছেন ডক্টর বি শর্মা। 8 জুন বাঁকুড়ায় থাকছেন ডক্টর এ হালদার। 9 জুন আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার। 12 জুন বাগনানে থাকছেন ডক্টর এস ভাদুরী। 13 জুন ক্যানিংয়ে থাকছেন ডক্টর আর দে। আর 14 জুন খড়গপুর থাকছেন ডক্টর বি শর্মা নিজে। 15 জুন থাকছেন আগরতলাতে ডক্টর বি শর্মা। 22 জুন পুরুলিয়া চেম্বার করছেন ডক্টর এ হালদার। 22 জুন আলিপুরদুয়ারে চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 22 জুন গুয়াহাটিতে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 23 জুন ঝাড়গ্রাম থাকছেন ডক্টর এ হালদার। অ্যান্ড 29 জুন জামশেদপুর চেম্বার করছেন ডক্টর বি শর্মা। আর যে ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্টে, দ্যাট ইজ 9830235527 এবং 9830235537, দুটি ফোন নাম্বার রয়েছে। প্রিভিয়াস রিপোর্টস অ্যান্ড প্রেসক্রিপশনস নিয়ে ডেফিনেটলি আপনারা যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেখুন যাচ্ছে নাম্বারস, এই নাম্বারে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। একদম আমার হাতে আমি যেটাকে দেখাচ্ছি, ইন্ডিকেট করছি, এই হচ্ছে হেল্পলাইন নাম্বারস, অর্থাৎ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নাম্বারস, এখানে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মুকুল নাগ বলছি, বিডন স্ট্রিট সেন্ট্রাল অঞ্চল থেকে। বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কি হচ্ছে আপনার সমস্যা? আচ্ছা, আমার দুটো সমস্যা আছে স্যার। একটা হচ্ছে কিডনির ব্যাপারে, আমার ক্রিয়েটিনাইনটা বেশি। হ্যাঁ, কত আছে? ক্রিয়েটিনাইন 1.98 থেকে 2 এর মধ্যে থাকো। আমাকে সোডিয়াম বাইকার্বনেট বলে ওষুধ খেতে দেওয়া হয়েছে। ওষুধের নাম বলতে হবে না, আপনার শুধু সমস্যাগুলো আমাকে বলুন। আপনার কিডনি সমস্যাটা মাঝে সাঝে পাটা একটু ফুলে, মানে পায়ের পাতা বাইয়ে। আচ্ছা, এছাড়া আর কোনো সমস্যা আছে আপনার? আমার একটা সেরিব্রাল অ্যাটাক হয়ে গেছিল 21 সালের মেয়েতে। প্রেশার ওষুধ খান আপনি? হ্যাঁ, প্রেশার ওষুধ খাই, প্রেশার সুগার সবই আছে। তো আমার প্রোগ্রামটা আপনি শুনেছিলেন, আমি এখন স্টার্ট করার সময় কি বললাম? আমাদের যে সুগার, যে প্রেশারে যে ওষুধ আমরা খাই, তার ব্যাড ইফেক্টটা আমাদের কিডনি উপরে পড়ে, যার ফলে আপনার দেখুন আজকে কিডনিটা বাড়ছে। কোথায় আপনি থাকেন? কোথায়? আমি থাকি বিডন স্ট্রিট সেন্ট্রাল কাছে। আচ্ছা, তো এবার আপনার পাশে যে চেম্বারটা পড়বে, দেখুন প্রথম তো বলে দেবো কি, রোববার করে আমাদের কলকাতায় কিন্তু চেম্বার চালু হচ্ছে, যেটা সব পেশেন্টের ওয়ান্টিং ছিল কি ডাক্তারবাবু আপনি উইকডেতে আপনি থাকেন, উইকডেতে আমাদের ছুটি পাওয়া মুশকিল হয়ে গিয়ে আমরা দেখা করতে পারি না, কিন্তু আমি মাসে একবার করে হোক না কেন আমি কিন্তু কলকাতা চেম্বার করব, যেটা আগামী রোববার দিনই আমি ল্যান্সডাউনের চেম্বারটা করব। যদি আপনার সম্ভব হয় দেখা করবেন, আপনার জন্য ভালো হবে। কারণটা হচ্ছে কি, আপনি দেখুন যে সমস্যা নিয়ে ভুগছেন, সেটা ক্রিয়েটিনাইন লেভেলটা যে 2 কাছাকাছি আছে, সেখান থেকে জাম্প করবে কিন্তু। কারণ কি, এখন থেকে আপনি যে মেডিসিন উপরে ডিপেন্ডেন্ট আছেন, সেই মেডিসিনটা একটা সময় আসার পর আর কাজ করবে না। যেরকম একটা আগে পেশেন্ট ফোন করলো কি কোলেস্ট্রল লেভেলটা আর ফ্যাটি লিভারের জন্য ওটার পাওয়ারটা বাড়িয়ে দিয়েছে, ঠিক এইরকম যখন জাম্প করবে তখন হয়তো পাওয়ার বাড়াতে হবে বা ডায়ালিসিস করতে হবে। তো যেটা আজকে আমাদের টপিকের মধ্যে আমরা ছিলাম কিডনির সমস্যার জন্যে, তো আমাদের যখন ইনফেকশনটা যখন বাড়ে তখন কী করি, আমরা ডায়ালিসিস করতে যাই। তো ডায়ালিসিস মেশিনটা কী করে? ডায়ালিসিস মেশিনটা করে আপনার যে কিডনি কাজটা করে, কী রকম
আপনার পুরো ব্লাডটাকে বার করে ফিল্টার করে আবার আপনার বডিতে পাঠিয়ে দেয়। খুব ভালো কথা, আমি মানলাম ডায়ালিসিস মেশিন করার পর আমার শরীর সুস্থ রয়েছে, কিন্তু কতদিন? 2 দিন পরই আবার কিন্তু আপনার কিডনিটা বাড়ছে, মানে আবার হয়ে গেল আবার রোটেশন। ঠিক আছে, মানে আপনার মানে যে ডাক্তারবাবুকে আপনি দেখাচ্ছেন তার আপনার রোজি রুটি চালু হয়ে গেল। ঠিক আছে, কিন্তু সবথেকে বড় জিনিস হয়ে গেল কি আমার শরীরের মধ্যে কীরকম একটা অত্যাচার হচ্ছে, মানে আপনার ফিস্টুলা করে আপনার যে চ্যানেলগুলো করা হয়, কখন আপনি হাতে করছেন, কোনো গলায় করছেন, কোনো আপনি পায়ে করছেন, এই যে ধরনের যে চ্যানেলগুলো লাগানো হয়, শরীর থেকে কষ্ট পাচ্ছেন, তার সাথে সাথে আপনার পয়সা নষ্ট হচ্ছে, কিন্তু আলটিমেটলি কাজের কাজ কিছু হচ্ছে না, আপনি শুধু থামা চাপা দিয়ে রাখছেন। তো এইরকম পেশেন্টকে আমি বলবো কি ডায়ালিসিস থেকে আমরা বাঁচিয়ে নিয়ে আসতে পারি, কিন্তু আপনি ডায়ালিসিস থেকে যাচ্ছেন কেন? যখন আপনার বাড়ছে সেরকম ইউরিয়া ক্রিয়েটিনিন যখন বাড়ছে, তখনই যদি আপনি নক করেন এনবিপি যদি দরজাটা, তখন কিন্তু উপায় আছে যেখানে আপনি কিছু ডায়েটকে মেনটেন করতে হয়, তার সাথে সাথে চিকিৎসা করতে হয়, যেখানে আপনি দেখবেন ন্যাচারালি আপনার ইউরিয়া ক্রিয়েটিনিনটা নামতে চালু হয়ে গেল আর হিমোগ্লোবিনটা বাড়তে চালু হয়ে গেল। কেন হিমোগ্লোবিনটা বাড়তে চালু হলো? কারণ হচ্ছে ব্লাডের মধ্যে আর ইনফেকশন নেই, ইনফেকশনের কারণের জন্য আপনার ইউরিয়া ক্রিয়েটিনিনটা লেভেলটা নাপছিল, এই ইউরিয়া ক্রিয়েটিনিনটা বাড়ছিল আর হিমোগ্লোবিনটা নাপছিল। তো দেখুন কত সরল ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিলাম, যাতে একটা সাধারণ পাবলিক জানতে পারে কি কিডনির সমস্যাটা কী, ঠিক না? আর কেন আমি ডায়ালিসিস করাবো বা কেন আমি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করাবো, যেখানে আমি আয়ুর্বেদ নিয়ে আমি ট্রিটমেন্ট করে ভালো থাকতে পারি। একদমই তাই। এবং বিশেষ করে বলবো যে ডক্টর শর্মা, আজকে সিকেডি সমস্যা আমরা আলোচনা করছি এবং ফোন কলস আসছে, এবং এছাড়া অনেক ক্রিটিক্যাল ডিজিজেস মানুষ ভুগছে। সিকেডিটা স্পেশালি বলার কারণ, যেহেতু আপনি একটা সোর্স বললেন যে থ্রু ডায়াবেটিস এইটা কিন্তু একটা প্রকোপ বেড়ে যায়, তার কারণ হচ্ছে ও ইফেক্ট করে, আমাদের সাইলেন্ট কিলারই বলি আমরা। সিকেডির সমস্যা যখন আমরা আসছি আয়ুর্বেদ, নর্মালি ভার্জিন পেশেন্ট চট করে আয়ুর্বেদে আসে না, এটা একদম মানে সত্যি কথা, সর্বৈব সত্যি। এখন যদি বলবে এনবিপির হাত ধরে মানুষ অনেক অ্যাওয়্যার হয়েছে, অনেকটাই আগাম যাওয়ার চেষ্টা করছে, সেটা একটা প্লাস পয়েন্ট। বাট যখন আমি একটা ফুল ফ্লেজেড অন্য কোনো প্যাথিতে কোনো পেশেন্ট ট্রিটমেন্ট করছে, সেই পেশেন্ট যখন টার্ন করছে এনবিপিতে, তখন তাকে কিভাবে হেল্প করা হচ্ছে, কিভাবে ট্রিটমেন্ট চলছে, একটা ফোন নিয়ে আমি উত্তরে আসছি। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি দমদম থেকে অরিন্দম গাঙ্গুলি বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাডাম, আমি স্যারের সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ, উনি আছেন। ব্যাপারটা হচ্ছে আমার এমনি সারাদিনে জল যখন খাই পাই আধ ঘন্টা 1 ঘন্টা পরে বারবার বাথরুম পাই, কিন্তু রাত্রেবেলায় বাথরুমটা পাই 1 ঘন্টা 1.5 ঘন্টা অন্তত বাথরুম পাই, জল কম খেলেও পাই না খেলেও পাই, এটা কেন? আপনার বয়স কত? ঠিক আছে, আমার বয়স হচ্ছে 60 ইয়ার্স। আপনি কোনো সোনোগ্রাফি রিপোর্ট করেছেন? না না, এখনো কিছু করা হয়নি, খালি রাতে প্রবলেম হয়, সারাদিন কোনো প্রবলেম নেই, সারাদিন জল খাচ্ছি, কোনো ব্যাপার নেই। 2 ঘন্টা। পেচ্ছাবে ফোর্সটা কেমন? হ্যাঁ দাদা, হ্যাঁ বলুন। পেচ্ছাবে আপনার ফোর্সটা কেমন আছে? ফোর্সটা মানে অল্প অল্প করে হয়, কিন্তু পেচ্ছাপ একদম সাদা, একদম পরিষ্কার। পেচ্ছাপ করার পর আবার মনে হয় কি আমার পেচ্ছাপটা আবার পাচ্ছে, বা পেচ্ছাপটা পুরো কমপ্লিট হলো না, এই ধরনের হয়? হ্যাঁ 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 হ্যাঁ, এটাই হয়। আপনি একটা ইউএসজি রিপোর্টটা করান, ঠিক আছে? আপনি হোল অ্যাবডোমেনে ইউএসজি রিপোর্টটা করান, আপনার প্রোস্টেটের সমস্যা আছে আর পেচ্ছাপটা আপনার হোল্ড হচ্ছে, ঠিক আছে? রিপোর্ট আপনার পরে আসবে, আপনি এখান থেকে যে সিমটমসগুলো বললেন সেখান থেকে দেখে আমি বলে দিন আপনাকে, একটা ইউএসজি রিপোর্টটা করান। ইউএসজি রিপোর্ট কী বলছে সেটা যদি দরকার হয় আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা আপনার দমদমের কাছে যে চেম্বারটা রয়েছে, মধ্যমগ্রাম আমাদের হেড অফিস আছে, যেখানে প্রতি সোমবার শুক্রবার আমাদের চেম্বার হয়, তো আপনি যদি পারেন ওই রিপোর্টটা নিয়ে দেখা করতে পারেন, যেখানে আগামী দিন আপনার এই সমস্যা নিয়ে আপনাকে একটা সিভিয়ার জায়গায় আপনি যাতে না পৌঁছে যান, ঠিক না? আর এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে সারাদিন আপনি জল খান না কেন, সন্ধ্যে 6টার পর যেইটুকু আপনার দরকার আছে সেইটুকুই জল খাবেন, তার থেকে বেশি জল আপনি খাবেন না। আর এক্সারসাইজ কম্পালসারি আছে, আপনি 5 মিনিট হোক বা 10 মিনিটই হোক না কেন, আপনি কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজটা করতে চালু করুন, আর ইমিডিয়েট একটা সোনোগ্রাফি রিপোর্ট করে দেখা করবেন। বলে রাখি যে হেড অফিস কিন্তু এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে মধ্যমগ্রামে আছে, কলকাতার বুকে রয়েছে শোভাবাজার, ল্যান্সডাউন, আমতলা এবং তার সঙ্গে খিদিরপুর। এছাড়া হাওড়ায় যে চেম্বার রয়েছে সেটি শিবপুর, বাল্টিগুড়ি বাজার এবং বেলুড়ে চেম্বার রয়েছে। অবশ্যই আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করেই পৌঁছবেন। আরেকটি কথা বলি, আপনার দীর্ঘ পেশেন্ট দেখার অভিজ্ঞতা, আজকে উনি শুধু সমস্যাটা বললেন, আপনি ক্লিয়ার বললেন এখান থেকে, আপনি তো ইউএসজি ডেফিনেটলি করবেন যেহেতু ডাক্তারবাবু বলেছেন, উনি কিন্তু ক্লিয়ারলি বললেন আপনার কি হয়েছে, যে আপনার প্রস্টেটের সমস্যা আছে। আপনি যখন টেস্ট করবেন দেখবেন এটাই বেরোচ্ছে, কারণ উনি এক আধটা পেশেন্টটা দীর্ঘ সময় ওনার এই পেশেন্ট দেখার অভিজ্ঞতা কিন্তু এটাই বলছে। আর একজন বন্ধু চলে এসেছেন। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ দিদি, কে বলছেন? হ্যালো,
হ্যাঁ, টিভিতে শুনবেন না, বলুন কে বলছেন? আমি 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 সন্ধ্যা সিমলাই বলছি। কোথা থেকে বলছেন? বেলেঘাটার থেকে। বলুন কি প্রশ্ন? দিদিভাই টিভিতে শুনবেন না, হ্যাঁ আপনি ফোনে কথা বলুন, টিভি থেকে দূরে চলে যান, না হলে না ফোনটা কেটে যাবে। আপনি কষ্ট করে ফোন করেছেন, বলুন বলুন। ওহো সন্ধ্যাদি, যাই হোক আপনি চেষ্টা করতে থাকুন। আরেকজন বন্ধু রয়েছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? কে বলছেন? নমস্কার। নমস্কার। আমি আমি কাশীনাথ দাস বলছি। কোথা থেকে বলছেন? বাদু বাদু মধ্যমগ্রাম বাদু। হ্যাঁ বলুন বলুন কি প্রশ্ন? আমার আমার ফার্স্টের সমস্যা, প্রোস্টেটের সমস্যা আছে। হ্যাঁ। আপনার প্রোস্টেট সাইজটা কত আছে? 29 গ্রাম। 29 গ্রাম। আর পিএসএল রিপোর্টটা করেছিলেন? হ্যাঁ হ্যাঁ। পিএসএ কত আছে? 29 গ্রাম। হ্যাঁ 29 গ্রাম, 29। না 29 গ্রাম আপনার প্রোস্টেটের সাইজ আছে। আমি জিজ্ঞেস করছি হ্যাঁ। পিএসএ কত আছে জানেন? ব্লাড রিপোর্ট হচ্ছে পিএসএ রিপোর্ট, ওটা আপনি করেছিলেন? মানে আমি ওই আল্ট্রাসাউন্ড করিয়েছিলাম, তাতে ওই ডাক্তারবাবু বললেন যে প্রস্টেটটা আমাদের 18 থেকে 20-র মধ্যে থাকা দরকার, সেটা 29 গ্রাম আছে। ঠিক আছে, সেখান থেকে একটা ব্লাড রিপোর্টও করতে হয় যার নাম হচ্ছে পিএসএ। কারণটা হচ্ছে কি, এটা প্রোস্টেট গ্ল্যান্ড যখন বেড়ে যায় তো আগামী দিন প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়, তার জন্যই পিএসএ রিপোর্টটা করতে হয়। আপনি একটা পিএসএ রিপোর্টটা করাবেন। আর আপনি এই যে সমস্যাটা রয়েছে কতদিন ধরে রয়েছে? এই বছর 2 বছর। 2 বছর। তা এখন 2 বছর ধরে আপনি ওষুধ খাচ্ছেন তো? ওষুধ বলতে আমি একটা হোমিওপ্যাথি খাই। যাই হোক, যেই পাতি খান না কেন, মেডিসিন তো খাচ্ছেন, কিন্তু আপনার কাজের কাজ কিছু হচ্ছে কি? কাজের কাজ হচ্ছে বলতে ওই মানে আপনি কি সুস্থ হচ্ছেন না হচ্ছেন না? হ্যাঁ বা না, দুয়ের একটা, মাঝখানে হবে না কোনো মানে কথা। আমি প্রস্রাবটা বারবার হয়, আগে চেয়ে সেই তো কম আছে। যাই হোক, দেখুন আপনাকে আমি বলি, আপনি বাদু রোডে থাকেন। শুনতে থাকুন। বাদু রোড থেকে আপনার খুব বেশি দূর নয়, আমাদের মধ্যমগ্রামে হেড অফিস আছে। হয়তো আপনি আজকে প্রথম প্রোগ্রামটা দেখছেন, ঠিক আছে? যদি আগে প্রোগ্রাম দেখতেন তাহলে আমার মনে হয় না আপনি এই 1829 গ্রামের জন্য আপনি ভাবতেন। কেন কি আজকেই আমি ছিলাম চেম্বারের মধ্যে, আমার শুক্রবারে বেলুড়ে চেম্বার থাকে, তো সেখানে আমি একটা পেশেন্টকে পেলাম যার প্রোস্টেট যে গ্ল্যান্ডটা রয়েছে তার ওয়েট ছিল 74 গ্রাম। ঠিক আছে, মাত্র উনি 3 মাসের মধ্যে ওনার সাইজটাকে 25 গ্রামে নিয়ে এসেছি উইদাউট এনি সার্জারি। তো আয়ুর্বেদ এই জায়গায় অ্যাডভান্স জায়গায় কাজ করে, ঠিক আছে, যেখানে আপনাকে কোনো রকম সার্জারি করতে হয় না। উইদাউট সার্জারি আপনি প্রোস্টেটকে আপনি নর্মাল জায়গায় নিয়ে আসতে পারবেন, আর উইদাউট এনি সাইড ইফেক্ট। তার সাথে সাথে অবশ্যই আমরা খাওয়া দাওয়ার ব্যাপারে বলি, যেরকম আপনাকে বলে দেওয়া হয় অ্যানিম্যাল প্রোটিন আপনি বন্ধ রাখুন, জাঙ্ক ফুড ফাস্ট ফুড আপনি বন্ধ করুন, জল আপনি বসে খান। ঠিক কিছু সিমটমসগুলো আছে, কথাগুলো আছে, সেটা আপনাকে মানতে হয় যাতে আপনারই উপকার হবে। তো আমি আপনাকে বলবো, আপনি এইরকম যে 2 বছর ধরে রোগটা ফেলে রেখেছেন, যাতে পিএসএ লেভেলটা না বেড়ে যায় সেটার উপরে জোর রাখবেন। যে কোনো রোগ হোক না কেন, আপনি যখন রোগকে ফেলে রাখবেন রোগটা কিন্তু বাড়বে। আগামী দিনে আপনাকে ভয় দেখাচ্ছে না, ক্যান্সার হোক না কেন, ক্যান্সার থেকে কিন্তু রুগী মরে না, কিন্তু প্যানিক হয়ে গেলে রুগী মরে যায়। তো এই ক্যান্সারটা হচ্ছে কেন, ঠিক আছে, সেটাকে জানতে হবে। এই যে কিছু মার্কার যে রিপোর্টগুলো আছে আমাদের, যে ব্রেস্টের মধ্যে যদি টিউমার হয়ে যায়, তো ব্রেস্টের মধ্যে টিউমার হয়ে যাওয়ার পর তাকে গুরুত্ব দিলেন না, তাহলে ব্রেস্টে ক্যান্সার হলো। আপনার ইউট্রাসের মধ্যে ফাইব্রয়েড রয়েছে, টিউমার রয়েছে, কিন্তু আপনি গুরুত্ব দিচ্ছেন, আপনার ডাক্তার বলে দিচ্ছে কোনো ব্যাপার নেই, আপনার মেনোপজ হয়ে গেছে, পিরিয়ড বন্ধ হয়ে গেছে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। আর চিন্তা নেই কেন নেই, আমার রিপোর্টের মধ্যে আপনার টিউমার রয়েছে, আপনি বলছেন চিন্তা নেই। তো সেই জন্য আপনাকে সিএ যখন 125 আপনি রিপোর্টটা করবেন, সেখানে সেটা পজিটিভ দেখাবে, ঠিক না? তো আপনি এইরকম রোগকে ফেলে রাখবেন না, যে কোনো রোগ হোক না কেন তার চিকিৎসা করান। আপনার রিপোর্ট যদি বলছে খারাপ আছে, তো সেটাকে ঠিক করার দায়িত্ব কিন্তু আপনার আছে। একদম। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন? আমি উত্তর দিনাজপুর থেকে বলছি। কে বলছেন, নাম কি? চায়না বিশ্বাস। বলুন। টিভির আওয়াজ কমান, একটা ফোন কেটে গেছে কিন্তু এর জন্য। টিভির আওয়াজ কমান, বলুন বলুন, তো চটপট, হাতে সময় নেই। বলুন বলুন, প্রশ্ন বলুন। বলছি আমি হ্যাঁ হ্যাঁ
আমি বহুদিন আগে, গত 30 বছর আগে হাঁটুতে খুব জোরে আঘাত পেয়েছিলাম। হ্যাঁ, তারপরে আমার হাঁটুটা, হ্যালো, শুনছি, বলতে বলুন থাকুন। বলুন। হ্যাঁ, হাঁটুতে আমি বহুদিন আগে আঘাত পেয়েছিলাম, তখন হাঁটুটা আমার খুব ব্যথা ছিল, খুব যন্ত্রণা ছিল, আর খটখট আওয়াজ হতো। আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্টও করেছিলাম কিছুদিন, করার পরে ব্যথাটা হয়নি। কমে গেছিল। এখন দেখছি কিছুদিন ধরে, বছর 2 ধরে আমার না হাঁটুর উপরে ঠাইটা অবশ হয়ে যায়, ঝিমঝিম করে, আর বিকালের দিকে ভার হয়ে যায়, হাঁটা চলা করতে পারি না। কারণটা আর হচ্ছে একদম কি আপনি যে শুনতে থাকুন আপনি। হাঁটুতে যে আপনার সমস্যা হয়েছিল, যে খটখট করে যে আওয়াজটা হচ্ছিল, এটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, মানে আপনার জেল শুকিয়ে গেছিলো। এবার আপনি কী করলেন, ব্যথা বড়ি খেলেন, ব্যথা বড়ি খাওয়ার পর ব্যথাটা কমলো, কিন্তু কমার পর কী হলো, আপনার যে জোর ছিল না, মানে আমার হাঁটুতে জোর নেই কিন্তু আমি হাঁটবো, কীভাবে হাঁটবো, যখন ব্যথাটা ওষুধটা খাবো, ব্যথা কমে গেলে তখন হাঁটতে পারবো। তো এই যে আপনি জোর করে যে হাঁটলেন, তাতে কী ক্ষতি হলো, আপনার নার্ভ ক্ষতি হলো। এবার আপনার নার্ভে কম্প্রেস হয়ে যাওয়ার কারণের জন্যে আপনার এখন ব্লাড সার্কুলেশনটা বন্ধ হচ্ছে, পায়ে ঝিনঝিন বা অবসভাবটা বাড়ছে। তো আমি আপনাকে বলবো, এই ধরনের যে ব্যথা বড়ি না খেয়ে আপনাকে চিকিৎসা করার মা, আপনি নিশ্চয়ই হয়তো আপনি রিপোর্ট করেছেন, যদি আপনি না করে থাকেন তো আপনি আমরা রিপোর্টটা লিখে দেবো। আর ভালো সময় আপনি ফোন করলেন, কালকেই আমাদের মালদায় চেম্বার আছে। হ্যাঁ, আপনি যদি পারেন কালকেই আমাদের চেম্বারের মধ্যে দেখা করুন, মালদা চেম্বার, যেখানে ডক্টর ঘোষাল থাকবেন। আর ওখানে আপনি যে ট্রিটমেন্টটা পাবেন, অথেন্টিক আয়ুর্বেদের ট্রিটমেন্ট পাবেন, যেখানে আপনি ব্যথা বড়ি প্রয়োজনই পড়বে না। এই সমস্যা থেকে আপনি ইজিলি ওয়েতে বেরিয়ে যাবেন, নাহলে আগামী দিন আপনি দাঁড়াতে আপনার মুশকিল হয়ে যাবে। দেখবেন আপনার পায়ের শিরাটা কিন্তু মোটা হয়ে যাবে, পায়ের শিরা কিন্তু দেখা যাবে, যাকে আমরা ভেরিকোজ ভেন নামে জানি। অবশ্যই আপনি যোগাযোগ করুন, আপনারা আরও যোগাযোগ করুন, কারণ আগামীকাল 31 মে বহরমপুরে কিন্তু চেম্বার করছেন ডক্টর এ হালদার, 31 মে মালদায় থাকছেন ডক্টর এস ঘোষাল, 31 মে বর্ধমান থাকছেন ডক্টর ভি শর্মা নিজে, 31 মে কাকদ্বীপ থাকছেন ডক্টর এস ভাদুরী। এবং অবশ্যই জুন মাস জুড়ে ওনার চেম্বার রয়েছে। প্রত্যেকে আপনারা এনবিপির সঙ্গে যোগাযোগ রাখবেন, আমরা স্ক্রিনেও দেখেছি। 1 জুন কৃষ্ণনগর ডক্টর এ হালদার, 1 জুন কোচবিহার ডক্টর এস ঘোষাল, 1 জুন দুর্গাপুর ডক্টর এস ভাদুরী, 3 জুন হেরিয়া ডক্টর এ হালদার, 4 জুন মেচেদা ডক্টর বি শর্মা, 7 জুন শিলিগুড়ি ডক্টর এস ঘোষাল, 7 জুন আসানসোল ডক্টর বি শর্মা, 7 জুন হলদিয়া ডক্টর এ হালদার, 8 জুন গঙ্গারামপুর ডক্টর এস ঘোষাল, 8 জুন শিলচর ডক্টর এস ভাদুরী, 8 জুন বোলপুর ডক্টর বি শর্মা নিজে এবং 8 জুন বাঁকুড়া ডক্টর এ হালদার। এছাড়া পরপর একদম মানে 22 থেকে 29 জুন পর্যন্ত কিন্তু টানা চেম্বার রয়েছে, স্ক্রিনে গেছে, ডেফিনেটলি আপনারা যোগাযোগ করবেন। অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।